প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নাগরিক টিভির নতুন আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। আপনার সঙ্গে আছি আমি দীপ আজাদ। আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি যে আওয়ামী লীগ যে নতুন সরকার গঠন করেছে সেই নতুন সরকারের কি কি চ্যালেঞ্জ আছে এবং কি কি সম্ভাবনা আছে, বিশেষ করে যারা সরকারের নীতি নির্ধারক তারা এই চ্যালেঞ্জ এবং সম্ভাবনাকে কিভাবে মোকাবেলা করবেন বা কাজে লাগাবেন সে বিষয়ে আমরা তাদের কাছে জানতে চাই। আজকে আমাদের মুখোমুখি হয়েছেন অত্যন্ত পরিচিত মুখ, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরী। জনাব সাবের হোসেন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার ভাই, প্রথম যে প্রশ্নটি আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের 96 সালের মন্ত্রী ছিলেন আপনি। মাঝখানে 3 মেয়াদ আপনার পার হয়ে 4th মেয়াদে আবার বা 5ম মেয়াদে আপনি আবার মানে মন্ত্রী হলেন আর কি। এই যে দীর্ঘ সময় পরে আবার যে মন্ত্রী হলেন, আপনার আসলে প্রতিক্রিয়াটি জানতে চাই প্রথমে। হ্যাঁ, দেখেন মানে হ্যাঁ, আপনি মাঝখানে যে সময়টুকু বলছেন যখন মন্ত্রী ছিলাম না, সংসদ সদস্য হিসাবে তো সক্রিয় থাকার চেষ্টা করেছি। তার পাশাপাশি আমাদের যে সংসদীয় স্থায়ী কমিটিগুলো আছে সেখানে আমার দায়িত্ব ছিল। আমাদের সরকারের তো মূলত 3টা ভাগ, আমাদের নির্বাহী বা এক্সিকিউটিভ, আমাদের সংসদ বা লেজিসলেচার, আর একটা জুডিশিয়ারি। তো এই দুটার মধ্যেই আছি, মানে নির্বাহী বিভাগ এবং সরকারের মধ্যে আছি। তো এবার যে আমি যেটা বলবো, একটা যেটা আমার জন্য পজিটিভ, সেটা হচ্ছে যেহেতু আমি 5 বছর স্থায়ী কমিটির সভাপতি ছিলাম, পরিবেশ নিয়ে কাজ করেছি, সুতরাং বিষয়গুলো মোটামুটি জানা আছে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে তখন যেটা সংসদ সদস্য হিসাবে বা কমিটির চেয়ার হিসাবে যে সুপারিশগুলো করতাম, এখন আমাকে সেই সুপারিশগুলি বাস্তবায়ন করতে হবে। তো সেটা একটা সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ। কেননা এটা অনেকটা হচ্ছে যেমন আমরা যখন বিরোধী দলে থাকি আমরা অনেক সমালোচনা করি, কারণ আমাদের কাজই কিন্তু হচ্ছে সমালোচনা করা। তবে কাজ করার যে বিষয়টা সেটা তো আর বিরোধী দলকে করতে হয় না। তো আমার মানে বিষয়টা অনেকটা ওইরকম যে তখন আমি সমালোচনা করেছি বা আমাদের ওভারসাইট ফাংশন আমরা পালন করেছি, আর এখন সেগুলিকে আমাদের বাস্তবায়ন করতে হচ্ছে। এক্ষেত্রে প্রথমেই আপনি, আমার কাছে তো মনে হয় যে একটা বড় চ্যালেঞ্জ আপনাকে নিতে হলো। মানে বিরোধী দল বা আপনি বলছেন যে মানে স্থায়ী কমিটির সভাপতি থাকলে সুপারিশগুলো করেছেন, এখন তো বাস্তবায়ন। তার থেকে বড় যেটি হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু বিশ্ব গণমাধ্যমের শিরোনাম, সেটি হচ্ছে পরিবেশের কারণে। ঢাকা শহর সবচেয়ে মানে দূষিত নগরী হিসাবে বিশ্ব গণমাধ্যমে উঠে আসছে। এই শিরোনাম দেখতে আপনার কেমন লাগে? না, এটা তো মানে আমাদের জন্য গর্বের কোনো বিষয় হতে পারে না। তবে তালিকায় কোথায় থাকলাম তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা তো জানি যে আসলে এটা একটা বড় সমস্যা, এবং আমি যেই কাজটি প্রথমেই করার চেষ্টা করেছি সেটা হচ্ছে এটাকে সমস্যা হিসাবে স্বীকার করা। কারণ আমরা যে কোনো একটা সমস্যা থেকে যদি বেরিয়ে আসতে চাই, সেখানে যদি আমি সমস্যাটাকে আড়াল করার চেষ্টা করি বা সেটাকে মেনে না নেই, তাহলে আমি কখনোই সমাধানে পৌঁছাবো না। তো একটা যেই কাজটা আমরা প্রথম থেকেই করেছি যে আমরা বলছি হ্যাঁ, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমি একটা উদাহরণ দেই, যেমন আমাদের যিনি পরিবেশ অধিদপ্তরের যিনি ডিজি আছেন, তার ক্ষমতা আছে, আইনে তাকে ক্ষমতা দেওয়া আছে, যদি বায়ুর মান একটা পর্যায়ের পরে যদি আরও অনেক মানে বেশি হয়ে যায়, উনি একটা অ্যালার্ট জারি করতে পারেন, মানে সবাইকে বলে দিবে যে আসলে এখানে বায়ুর মান এত। এই কাজটা আমরা এত বছর করি নাই, এবং যখন আমরা আলাপ করলাম তখন বলা হলো এটা যদি আমরা করি তাহলে তো আমরা যে ব্যর্থ এই কথাটা আমরা স্বীকার করে নিচ্ছি। তো সেটাই আমি প্রথমেই ধরেছি যে সেই জায়গাটা ওইখানে আগে আমাদের বলতে হবে না সমস্যা আছে। এখন কে ব্যর্থ আর কী কারণে আমরা আজকে এখানে আছি সেটাতে আমাদের যাওয়ার দরকার নেই, এখন আমরা সামনের দিকে তাকাবো। কারণ অতীতে যেটা হয়েছে সেটার দায়িত্ব আর আমরা নিব না, তবে আমরা স্বীকার করব যে এটা একটা সমস্যা। আর এখন যেটা যখন হয়ে গেছে যে আমরা তো যখন আমাদের উন্নয়নের কথা বলি, অনেকেই বলবে আমাদের প্রবৃদ্ধির হার, আমাদের জিডিপি এত, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এত হচ্ছে। পরিবেশের বিষয়টা যে আমাদের উন্নয়নের সাথে এখন আমি বলবো একেবারে ওতপ্রোতভাবে জড়িত। মানে পরিবেশটা কিন্তু আপনার উন্নয়নের সাথে ম্যান্ডেটরি। আমরা দেখেন আগে আমরা উন্নয়ন শব্দটা ব্যবহার করতাম, এখন তার আগে আমরা আরেকটা শব্দ যুক্ত করেছি, টেকসই উন্নয়ন। মানে সেই উন্নয়নটার একটা স্থায়িত্ব থাকতে হবে, এবং স্থায়িত্ব থাকার জন্য কিন্তু আপনার পরিবেশের বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আমরা যখন এমডিজির কথা বলি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা বলি, সেটা মানে কি? সেটা হচ্ছে সব কিছুর সমন্বয়ে একটা উন্নয়ন হবে। শুধু আমি আমার আয় কত বাড়লো, আমার রপ্তানি কত বাড়লো, আমার কর্মসংস্থান কত তৈরি হলো, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আমার যদি দেখা যায় যে আমার প্রবৃদ্ধি হচ্ছে, আমার গ্রোথ হচ্ছে 10%, আর পরিবেশের ক্ষতির কারণে আমার ক্ষতি হচ্ছে 11%,
তাহলে এটাকে তো আমি আর টেকসই সমৃদ্ধি বলতে পারি না। তো এই ধারণাগুলো আসলে মানে আমাদেরকে নিয়ে আসতে হবে। তারপরে ধরেন আমরা যখন উন্নয়নের কথা বলি, বন প্রায় আমরা দেখছি যে মানে বনের সম্পদের বিষয়টা দেখেন, একটা বন দিয়ে আমরা রাস্তা নির্মাণ করছি, একটা বন দিয়ে একটা রেল লাইন বা রেল ট্র্যাক চলে যাচ্ছে বা বিদ্যুতের লাইন যাচ্ছে। সো এখানে একটা মানে চিন্তাধারা একটা পরিবর্তন ছাড়া আসলে আগানোটা সম্ভব না। আপনার বায়ু দূষণের এইটা যেটা বলা হচ্ছে সেটা আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে আপনার মন্ত্রণালয় বা আপনার অধিদপ্তর ইটভাটার উপরে অনেক বেশি মানে জোর দেয়, কিন্তু পরিবেশ অধিদপ্তরের হিসাব আছে যে মানে বায়ু দূষণের জন্য ইটভাটার দায় হচ্ছে 20%, আর বড় দায় হলো নির্মাণ সামগ্রীর দূষণ এবং আপনার গাড়ির ধোঁয়ার দূষণ। এ ব্যাপারে আপনারা কি পরিমাণ গাড়ির ধোঁয়ার যেটা আছে, দেখেন কিছু কিছু বিষয় আছে যেটা আমরা খুব দ্রুত ব্যবস্থা নিতে পারি। ইটভাটা হচ্ছে একটা, আপনি যেটা বলছেন 20%, 20 হতে পারে, 25 হতে পারে, 20-এর কম হতে পারে, তবে এটা একটা উৎস। গাড়ির যে কালো ধোঁয়া যেটা আছে, আমাকে দেখতে হবে কালো ধোঁয়াটা কেন আসছে। একটা হচ্ছে গাড়ির সেই ফিটনেস, সেটা যে পর্যায়ে থাকার কথা নাই, এবং এটা আমাদের দায়িত্ব নয়, এটা হচ্ছে বিআরটি এর দায়িত্ব। আরেকটা হচ্ছে আমরা যে বিশেষ করে আমাদের যে ট্রাক বাস যে ডিজেল চালিত যেগুলো আছে, সেখানে সালফারের যে কন্টেন্ট এটা কিন্তু অনেক বেশি, এবং আমাদের যে ইস্টার্ন রিফাইনারি আছে তারা কিন্তু সেটাকে ওইভাবে পরিশোধন করতে পারে না। সুতরাং এটা আমাদের একটা বড় কারণ। আরেকটা আপনি যেটা বলছেন যে নির্মাণ সামগ্রী, অবশ্যই একটা যখন বিল্ডিং নির্মাণ হয় তাকে ঢেকে রাখার কথা, কিন্তু সেটা ঢাকা হয় না। তারপর আপনি দেখবেন যে ফুটপাতে আপনার অনেক নির্মাণ সামগ্রী তারা রেখে দিচ্ছে। তারপরে যে বালি এবং সিমেন্ট ঢাকার বাহির থেকে যখন ঢাকা শহরে প্রবেশ করে, এগুলিকে ঢেকে আনা হয় না, উন্মুক্তভাবে আনা হয়। সো সব মিলেই এটা। আরেকটা যেটা বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে আমরা যেটা বলি ট্রান্সবাউন্ডারি, মানে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু একটা মানে বড় ধরনের দূষণের উৎস তৈরি হচ্ছে, এবং যেভাবে মানে ইটস এ ওয়ে দ্য উইন্ড ব্লোজ, এখন এটা পশ্চিমবঙ্গে যে দূষণটা আছে সেটা বাংলাদেশে চলে আসছে, যেটা আমরা বলি ট্রান্সবাউন্ডারি। এখন এটা তো আমার নিয়ন্ত্রণ না, এটা হচ্ছে যদি পশ্চিমবঙ্গের বায়ুর মান উন্নত হয় সেই সুফলটা বাংলাদেশে পাবো। আবার আপনি দেখবেন যে ভারতের যে পাঞ্জাব আছে, সেটা পাকিস্তানে পাঞ্জাব যে দূষণ হয় সেটার কারণে ভারতের পাঞ্জাব এখন দূষিত। সুতরাং এটা হচ্ছে একটা আঞ্চলিকভাবে আমাদেরকে এই নিয়ে কাজ করতে হবে। আমাদের একটা বড় জায়গা হচ্ছে যে মানে আমাদের পরিবেশের সংকটাপন্ন এলাকা যেগুলো বলছি, আপনার গাজীপুরের কথা বলছি, আমরা কক্সবাজার কথা বলছি, সৈকতের কথা বলছি, আমরা সেন্ট মার্টিনসের কথা বলছি। এই যে পরিবেশগত যে সংকটাপন্ন এলাকাগুলো আছে, এগুলো মানে অবৈধভাবে দখলদারদের হাতে আরও বেশি আপনার মৃতপ্রায় অবস্থা চলে যাচ্ছে। এই প্রভাবশালীদের কি নিয়ন্ত্রণ করা আপনার মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব? কেন সম্ভব না? যদি আমাদের সেই সদিচ্ছা থাকে অবশ্যই সম্ভব, এবং আমরা তো সেটা প্রমাণ করছি। দেখেন, স্থায়ী কমিটিতে আমরা একটা কাজ করেছিলাম যে বাংলাদেশে কি পরিমাণ বনের ভূমি জবরদখল হয়ে গেছে, এবং সেটা প্রায় 2,90,000 একর, এবং বিগত বছরগুলিতে আমরা 26,000 একর আমরা পুনরুদ্ধার করলাম। তো সেটা কিভাবে সম্ভব হলো? এখন আমরা যেটা নিয়ে কয়েকদিন আগে আলাপ করলাম, গাজীপুরে সেখানে অনেক বনের জমি অনেকেই দখল করেছে, সেখানে শিল্প প্রতিষ্ঠান আছে, ঘরবাড়িও আছে, কেউ হয়তো অন্য কাজে ব্যবহার করছে, রিসোর্ট আছে, এবং আমরা প্রতিটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। কারা এটার সাথে সম্পৃক্ত সেটা আমাদের দেখার বিষয় না, এবং যারা সম্পৃক্ত তাদের সামাজিক বা রাজনৈতিক অবস্থান কি সেটাও আমাদের দেখার বিষয় না। এটা আমাদের করতে হবে, সেটা আমরা করব। কক্সবাজারে তো আপনার আদালতের রায় রয়েছে, কিন্তু তারপরেও তো সম্ভব হচ্ছে না, কারণ সেখানে আপনার সেনাবাহিনীর, বিজিবি, পুলিশ, তাদের আপনার রিসোর্ট রয়েছে, সেগুলো তো মানে আদালতের রায় থাকার পরও সেগুলো ভাঙা সম্ভব হচ্ছে না। না, আমি দেখেন না, এটা পুলিশ বিজেপির বিষয় না, আইন তো সবার জন্য সমানভাবে প্রযোজ্য। আমরা কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট করে দিয়েছি এখানে, এবং আমি মনে করি যদি সরকারি কোনো সংস্থা এখানে থাকে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থাটা প্রথমেই নেওয়া উচিত, কেননা আমাদেরকে তো ওই বার্তাটা দিতে হবে যে আইন সবার জন্য প্রযোজ্য। এখন আপনি একটা সরকারি প্রতিষ্ঠান, আপনি আইন মানবেন না, নিয়ম ভঙ্গ করবেন, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। স্যার ভাই, মানে আমি একটু অপ্রিয় সত্য কথা বলতে চাই, আইন সবার জন্য সমান এটা আসলে কেতাবের কথা, কিন্তু বাট আমরা সেটা বাস্তবে দেখাবো, সেটার জন্য একটু সময় দেন। মানে আমিও জানি এটা বাংলাদেশে সবাই বলে, আমরা সবাই একই কথা নিশ্চয়ই অনেকেই অতীতে বলেছে, তবে আমরা কাজের মাধ্যমে সেটা প্রমাণ করতে চাই। ঢাকা শহরের পাশেই গাজীপুর, আপনি যেটা বলছিলেন যে কয়েক লক্ষ একর বনভূমি এরকম প্রভাবশালীদের দখলে,
তাহলে এদেরকে আপনার আসলে নিয়ন্ত্রণ করবে কে? এদেরকে নিয়ে আপনি কি মনে করেন যে আপনার মন্ত্রণালয়ের হাতে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা দিয়ে কি আপনার এদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব, বা এদের কাছ থেকে বনভূমি আবার উদ্ধার করা সম্ভব? উদ্ধার করা সম্ভব। আমরা তো আর উচ্ছেদ করি না, উচ্ছেদ করে স্থানীয় প্রশাসন, এবং আমাদের কাজ হচ্ছে সেই জমিগুলো চিহ্নিত করে ডিসির কাছে সেই তালিকা পাঠিয়ে দেওয়া এবং পরবর্তীতে ফলো আপ করা। আমি মনে করি এটা সম্ভব, অবশ্যই সম্ভব। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে ধরেন একটা শিল্প প্রতিষ্ঠান, এখন সে সেখানে স্থাপনা তৈরি করে নিল, সেখানে বড় একটা ফ্যাক্টরি হয়ে গেল, সেখানে হয়তো আমাদের ভাবতে হবে যে এটাকে আমরা কীভাবে হ্যান্ডেল করব। বা অনেক জায়গায় যেটা আছে যে তার শিল্প প্রতিষ্ঠানের জমি হচ্ছে 10 বিঘা, তারপরে সে 4 বিঘা বনের জমি সেখানে সে দখল করে নিল। তো এখন ওই 4 বিঘার উপরে কি আছে আমরা সেই ম্যাপিংটা এখন করছি, যে সেখানে কোনো স্থাপনা আছে কিনা, যদি স্থাপনা থাকে কী ধরনের স্থাপনা। তো আমি মনে করি এটা অবশ্যই এটা করা সম্ভব। তো আপনি তো আমাকে যদি এই প্রশ্নটা হয়তো আবার 6 মাস পরে এসে করেন, তখন হয়তো এর মধ্যে আমরা আমাদের কাজগুলি যে আমরা করতে পারছি সেটা দেখাতে পারবো। একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে আপনার মন্ত্রণালয় আসলে এগুলো চিহ্নিত করবে, কিন্তু আপনি যেটা বলছিলেন যে উচ্ছেদ করতে পুলিশ বা স্থানীয় প্রশাসনের সহযোগিতা দরকার। সেই ক্ষেত্রে এই যে একটা সমন্বয়ের ব্যাপার রয়েছে, এই সমন্বয় বা আপনি কি মনে করেন সেটা যে আমরা শুরু করেছি। দেখেন, আমরা প্রথমবারের মতো কয়েকদিন আগে যে মিটিং করলাম গাজীপুর, সেখানে ডিসি, বিভাগীয় কমিশনার, এসপি, থানা, বন, পরিবেশ, জেলা পরিষদ সবাইকে নিয়ে কিন্তু প্রথমবার আমরা সভা করেছি, এবং সেখানে কিন্তু আমরা মানে একটা টাইমলাইনও দেওয়া আছে এই সময়ের মধ্যে কে কী কাজ করবে। সুতরাং সমন্বয় আগে হয়তো হয় নাই, তবে এখন এটা হবে এবং এই কাজটা আমরা শুরু করেছি। স্যার ভাই, আসলেই তো আমাদের মানে অতীতের অভিজ্ঞতা সবসময় হতাশা থেকেই যায়। আমরা কথা শুনি কিন্তু কাজ হয় না, নানা কারণেই হয় না। কারণ যারা এই মানে খারাপ কাজের পিছনে বা যারা এই দখলদার, যারা পরিবেশ নষ্ট করছেন, তারা সবাই প্রভাবশালী। গরিব মানুষ পরিবেশ নষ্ট করেন না, এটি মোটামুটি বিভিন্ন গবেষণায় প্রমাণিত। এরপরে আসি একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হচ্ছে যে জলবায়ু তহবিল, গ্রিন ক্লাইমেট আচ্ছা, আপনি ফান্ড। যে কথাটা বললেন একটু ফিরে যাই। এই যে আমরা যে বলি যে পরিবেশ ধ্বংস করছে, বন ধ্বংস করছে, আসলে এটা আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে। মানে আমরা দেখেন, আমরা যখন পরিবেশ নিয়ে কথা বলি, একজন সাধারণ নাগরিক পরিবেশকে কিভাবে দেখে, এবং আমরা যতই প্রশাসনিক উদ্যোগ নেই, আমরা আইন প্রণয়ন করি, আমরা সাজা দেই, বা ফ্যাক্টরিতে আমরা তালা ঝুলিয়ে দিলাম, মানে মানুষকে যতক্ষণ পর্যন্ত আমরা সেইভাবে সচেতন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই পরিবর্তনটা আসবে না। এবং এখন আমার কাছে একটা আশার জায়গা হচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেকেই কথা বলে। এমনকি আমাদের নতুন যে সংসদ, মানে প্রথম যেদিন আমি মানে প্রশ্নোত্তর ফেস করি, একাধিক প্রশ্ন ছিল পরিবেশের উপরে, মানে এমপিরা প্রশ্ন করছেন। তারপরে আমাদের যে 71 বিধি যেটা আছে, যে মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলোর মধ্যেই কিন্তু 3টার মধ্যে 2টা নোটিশ ছিল পরিবেশের উপর। তার মানে এমপিরা কখন এই নোটিশগুলো দেয়? এমপিরা তো সবসময় ধরেন এই সুযোগগুলি নেই। এটা আমি কোনো মানে নেগেটিভ বা নেতিবাচকভাবে বলছি না। তারা প্রশ্নোত্তর পর্বে এলাকা নিয়ে প্রশ্ন করতে চায়, বিকজ তারা মানে এটা দেখাতে চায় যে তারা এলাকা নিয়ে ভাবছে বা এলাকার মানুষের কথাগুলো তারা সংসদে নিয়ে আসছে। তার মানে একটা চাহিদা কিন্তু এখানে তৈরি হচ্ছে। এবং বিশেষ করে আমি যেটা দেখি, আমাদের যে মানে যুব সমাজের কথা যদি বলি, তারা এই ব্যাপারে অনেক বেশি সচেতন। সো এইটা হচ্ছে কিন্তু আসার জায়গা, যে আপনি যে পরিবর্তনটা আদৌ হবে কিনা, বা আমি পরিবর্তন বলছি কতটুকু হবে। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে সব কিছুর পেছনে যে একটা রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন, সেটা আমি নিশ্চিত করতে পারি। এবং নিশ্চিত করার ভিত্তিটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে 10টা বিষয়কে প্রায়োরিটি সেক্টর বা অগ্রাধিকার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী চিহ্নিত করেছেন, সেখানে কিন্তু পরিবেশ আছে। ওই জায়গা থেকে যদি সেই সমর্থনটা থাকে এবং আমাদের মধ্যে যদি সেই সততা, আন্তরিকতা কাজ করে, এবং মানুষ যেহেতু এখন অনেক বেশি সচেতন হচ্ছে, আমাদেরকে প্রশ্ন করছে, জবাবদিহি করছে। আরেকটা উদাহরণ দেই, আমরা একটা অভিযোগটা যেন মানুষ দাখিল করতে পারে, আমাদের কাছে কিভাবে অভিযোগ করবে। ধরুন আপনার এলাকায় একটা পরিবেশ নিয়ে সমস্যা হচ্ছে, বা আবর্জনা নিয়ে একটা সমস্যা হচ্ছে, বা সেখানে বায়ু দূষিত হচ্ছে, বা শব্দ দূষণ হচ্ছে। তো এটার জন্য এখন আমরা সরকারের যে 333 হেল্পলাইন আছে, সেখানে আমরা পরিবেশের জন্য আমরা একটা নাম্বার সেখানে নিয়েছি। অর্থাৎ আপনি 333 চেপে মেনু শুনে তারপরে 4 আপনি চাপবেন, চাপার পরে আপনার অভিযোগটা আপনি ওখানে বলবেন, এবং এটা কিন্তু আমরা রিসিভ করছি। খুব একটা প্রচার কিন্তু আমরা করি নাই, আমরা প্রায় 450 থেকে 500 অভিযোগ আমরা পাচ্ছি।
মানে দুটো দিক, একটা হচ্ছে মানে যেটা একটু কিছুটা হতাশা যে আসলে পরিবেশের অবস্থাটা কতটুকু ক্রিটিক্যাল, কতটুকু খারাপ, যে মানে এই মাত্রার বা এই সংখ্যক অভিযোগ আমাদের কাছে আসছে। আরেকটা হচ্ছে মানুষ কখন অভিযোগ করে, যখন তারা মনে করে অভিযোগ করে এটার একটা প্রতিকার পাবে বা একটা মানে সমাধান হবে। আর আপনি যদি মনে করতেন যে না এটা করেও তো কোনো লাভ নেই, এটা কিন্তু এখানে হচ্ছে না। তার মানে মানুষের মধ্যে একটা প্রত্যাশা আছে, একটা বিশ্বাসও আছে বা একটা আস্থা আছে যে অভিযোগ করলে তার একটা ফল পাবে। তো সেটা আমার জন্য সবচেয়ে বেশি ইতিবাচক। আপনি এটাকে একটু পরিষ্কার করে বলবেন যে আপনার এই যে প্রতিদিন 4 থেকে 500 লোক অভিযোগ করছেন, সেই অভিযোগের রেসপন্সটা আপনারা কীভাবে করছেন? হ্যাঁ, আমরা এখন যেটা করছি সেটার জন্য আমরা A2I সাথে কথা বলে এটা পুরো এখন একটা আমরা ড্যাশবোর্ড তৈরি করেছি। অর্থাৎ অভিযোগগুলো আসার পরে এটার একটা আপনার টিকেট নাম্বার জেনারেট হবে। ওই নাম্বারকে আমরা একটা SMS দিয়ে জানাবো আপনার অভিযোগটা আমরা পেয়েছি, এটা হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার। সেটা আবার আমাদের ড্যাশবোর্ডে থাকবে, সেখানে আমরা ডিজিটাল বাংলাদেশের সুযোগটা নিচ্ছি এবং সেই অভিযোগটা নিষ্পত্তি হওয়ার পরে সেটা সিস্টেম থেকে বের হয়ে যাবে। আর নিষ্পত্তি হওয়ার পর আমরা আবার যেই ব্যক্তি অভিযোগ করেছেন তার কাছে আবার আমরা বলবো যে আপনার এই অভিযোগটা আমাদের সিস্টেমে নিষ্পত্তি হয়ে গেছে, যদি এই বিষয়ে আপনার আরও কিছু বলার থাকে আপনি আমাদেরকে এই রেফারেন্স দিয়ে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ কমপ্লিট একটা মানে আইটি ড্রিভেন আমরা একটা ড্যাশবোর্ড আমরা তৈরি করেছি। এটা ছাড়া কিন্তু সম্ভব না, কারণ আমার এখন মানে কয়জন লোক অভিযোগ গ্রহণ করবে, আর অভিযোগ গ্রহণ তো মানে একটা জায়গা আমরা তৈরি করলাম, তবে নিষ্পত্তির যে মানে প্রোটোকলটা, প্রক্রিয়াটা, সেটাও কিন্তু আমরা এখন সেটা নিয়ে আমরা কাজ করছি। তো আমরা যখন এটা নিয়ে যাই, আমরা যখন এই তথ্যটা দেই, আমারও কোনো ধারণা ছিল না যে এতগুলো অভিযোগ আসবে। আমি হয়তো মনে করেছিলাম হয়তো 30, 40, 50টা আসতে পারে। তারপরে শুধু সেটা না, আমরা কিন্তু ওই জায়গা থেকে যেটা দেখছি যে কোন এলাকা থেকে অভিযোগগুলো আসছে। এখন যদি দেখা যায় যে একই এলাকা থেকে বা কয়েকটা এলাকা থেকে পরিবেশ নিয়ে বেশি অভিযোগ আসছে, তখন যারা ওখানে পরিবেশের যে কর্মকর্তা আছে তাদেরকে আমরা জবাবদিহি করব, তোমার এলাকার থেকে অভিযোগ বেশি কেন। স্যার ভাই, আপনি কি আমাদেরকে দুই একটা উদাহরণ দেবেন যে অভিযোগ করেছেন এবং আপনারা সেটা নিষ্পত্তি করেছেন, এরকম দুই একটা অভিযোগ? হ্যাঁ, মানে বন নিয়ে অভিযোগ হয়েছে, পাহাড় কাটা নিয়ে অভিযোগ হয়েছে, তারপরে জলাধার ভরাট করছে এই অভিযোগ হয়েছে, শব্দ দূষণের অভিযোগ এসছে। তো আমরা সাথে সাথেই সেগুলো মানে স্ব এরিয়াতে আপনার চলে যাচ্ছে এবং আমরা হয়তো আপনার 4-5 মাস পরে এটা নিয়ে আমি আবার প্রেসের মুখোমুখি হব যে আমরা এতগুলো অভিযোগ পেয়েছি, এই এলাকা থেকে পেয়েছি, এই বিষয়গুলো নিয়ে পেয়েছি। এবং সেটা আমার মনে হয় আমাদের এখন যেমন আমরা নতুন করে আমাদের যে কাঠামো বা অর্গানোগ্রাম সেটা আমরা সাজাচ্ছি, কারণ আমাদের আসলেই কিন্তু এখানে স্টাফের একটা মানে জনবলের, লোকবলের একটা বিশাল ঘাটতি আছে। আমি যদি আপনি বলছেন এনফোর্সমেন্টের কথা, যে আইন আছে সেটাকে আমার কার্যকর করতে হবে, সেটা দেখা যাচ্ছে সারা বাংলাদেশ হয়তো আমার 4 জন বা 5 জন ম্যাজিস্ট্রেট আছে। তো আমি যখন একটা মোবাইল কোর্ট পরিচালনা করব, আমার নিজস্ব সক্ষমতা কতটুকু সেটা তো আমাকে দেখতে হবে। তো যার জন্য আমাদের এই কাঠামোগুলিকে আমাদের ঢেলে সাজাতে হবে। তারপরে বনের মানে বনের উপরে যেভাবে এখন আমি তো বলবো মানে একটা হামলা হচ্ছে, মানে আমাদের বনের সম্পদের উপরে, প্রাকৃতিক সম্পদের উপরে। এখানে কয়েকদিন আগে উখিয়াতে আমাদের একজন ইয়াং অফিসার, বিট অফিসার, তাকে কিন্তু সেখানে হত্যা করা হলো। এবং সেখানে আমরা কি করেছি, সাথে সাথে ধরুন আমরা সেখানে একটা মার্ডার কেস সেখানে আমরা লজ করলাম, এবং শুধু যার গাড়ি এবং যে গাড়ি চালক ছিল তার উপরে না, তাকে নিয়ে না, ওইখানে যারা সিন্ডিকেটের সাথে জড়িত আছে, সবখানে কিন্তু একটা সিন্ডিকেট আছে। পাহাড় কাটার পেছনে একটা সিন্ডিকেট আছে। পরিবেশ বলেন, জীববৈচিত্র্য বলেন, যে সার্বিকভাবে যে একটা প্রাকৃতিক একটা ভারসাম্য আছে, এগুলো তো আমরা হারিয়ে ফেলবো। আপনি যে পাহাড় কাটার কথা বলছেন, পাহাড় কাটার সাথে কিন্তু মানে দেখলো সরকারের পৃষ্ঠপোষকতায় থাকা, সরকারের সাথে সংশ্লিষ্ট সরকারি রাজনৈতিক দলের সাথে যারা পৃষ্ঠপোষকতা না, তবে অনেকেই তাদের হয়তো তাদের আপনার মানে কর্মকাণ্ডগুলো বা তা কোনো ভাবে তারা আপনার মানে হ্যাঁ সহজেই বলেন, একটা হয়তো জনপ্রতিনিধি থাকতে পারে, কথার কথায় স্থানীয় পর্যায়ে, আমি বলছি না যে সংসদ, এবং এই উদাহরণ কিন্তু আমাদের আছে। এবং এই উদাহরণও আছে যে স্থানীয় সরকার যারা মানে ধরুন আপনার একটা কাউন্সিলর, একটা ওয়ার্ডের কাউন্সিলর বা একটা ইউনিয়ন পরিষদের একজন সদস্য, তাদেরকে কিন্তু সাসপেন্ড করা হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে যে কক্সবাজারে এক বড় আমলা আপনার তার পিতার নামে মানে কলেজ, পাহাড় কেটে আপনার কলেজ, বনভূমি মানে বন কেটে আপনার কলেজ তৈরি করছে। হ্যাঁ, সেটা আগে সেটা করে, এবং আমরা সেগুলি দেখছি। ধরুন সেটাও আমি, আপনি যেটা বলছেন, কারণ নাম নিচ্ছি না, আমি বলছি যে এই উদ্দেশ্যে ওই জমিটা দেওয়া হলো, সেই উদ্দেশ্যে কি এটা ব্যবহৃত হচ্ছে কিনা, আমরা কিন্তু ওই জায়গাটা আমরা দেখতে পারি, যেটা আমরা অতীতে দেখি নাই। তারপর আরেকটা বলি, আমি জানি না এটা মানে আলটিমেটলি কোথায় যাবে, যেমন ফুটবল ফেডারেশন
তাদের প্রশিক্ষণের জন্য একইভাবে মানে একটা পাহাড়ের বা একটা ফরেস্টের একটা অংশ দেওয়া হয়েছে। এখন পরবর্তীতে আমরা আবার দেখলাম এটা হচ্ছে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। তো ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া কিন্তু আমি রিজার্ভ করতে পারি না। তো এখন হয়তো আমাদের বিএফএফকে জানাতে হবে অন্য কোনো জায়গায় তাকে দেখতে হবে। তোমরা অন্য কোনো জায়গায় যাও। তবে পাহাড়টা হয়ে গেছে গিয়ে যে মন মানসিকতা, যে কোনো জায়গায় জমি পাচ্ছে না, বনের জমি নিয়ে নাও। তো ওইটা নিয়ে যে আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎটাই ধ্বংস করছি বা ভবিষ্যৎকে নিয়ে আমরা একটা আপোষ করছি, এটা তো সবার মধ্যে সেই উপলব্ধিটা থাকা উচিত। আপনি দীর্ঘদিন পরিবেশ নিয়ে কাজ করেন, হ্যাঁ, আপনি এই নিয়ে আপনি মানে সবসময় আমি দেখেছি যে আপনি সরব থাকেন, হ্যাঁ, এখন তো আপনাকে দায়িত্ব নিতে হচ্ছে। আপনি এসে যে মানুষগুলো কারণ আপনি মোটামুটি জানেন যে মানে এই আমাদের দেশে পরিবেশ নষ্ট করার পিছনে, দূষণ করার পিছনে কারা, বন দখল করার পিছনে কারা রয়েছে, পাহাড় কাটার পিছনে কারা রয়েছে, মোটামুটি একটা রয়েছে। এরকম কি কোনো চিন্তা ভাবনা করা যায় যে যেমন আপনার এখন একটাই ছিল যে নদী দখল করার বা আপনার একটা তালিকা আছে বাংলাদেশে, হ্যাঁ, এদের কি কোনো একটা তালিকা অন্তত? আমরা কিন্তু করেছি, বনভূমি যারা দখল করেছে পুরা তালিকা আছে, আমরা সেটা প্রকাশ করে দিছি। এবং এখানে কিন্তু একটা তো হচ্ছে যে ধরুন বিদেশে যেটা বলে নেম অ্যান্ড শেম, যে আমি একজনের নাম বলে তাকে একটু লজ্জা দেওয়া, মানে সামাজিকভাবে বলা যে তুমি তো আসলে হয়তো তুমি ঢাকার বড় বড় ক্লাবের মেম্বার বা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক, এমনকি ব্যাংকেরও হয়তো পরিচালক, কিন্তু তুমি তো এই কাজ করছো, মানে সেটা হচ্ছে একটা ভাবে মানে এদেরকে এক্সপোজ করা। আরেকটা হচ্ছে প্রশাসনিকভাবে আইনগতভাবে আমাদের মানে যে ব্যবস্থা নেওয়ার সেটা আমাদের নিতে হবে। এবং এখানে আমি আবারও আপনাকে একেবারে স্পষ্টভাবে বলছি, একদম জিরো টলারেন্স। এবং যখন আমার কাছে মানে যদি বলে যে এখানে এই কোম্পানির নাম, আমি জানতেও চাই না এই কোম্পানির সাথে কারা জড়িত। মানে সে যদি অপরাধ করে, অনেক সময় অনেকে দেখে আচ্ছা আমি একটু বুঝে নেই যে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে কিনা বা এই কোম্পানির সাথে এই ব্যক্তিরা জড়িত আছে, সেই ধরনের কোনো চিন্তা আমাদের মাঝে কাজ করে না। এবং আমি মনে করি আমার একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের যেমন পরিবেশ অধিদপ্তর বা বন বিভাগ, এরা যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সাহসটা যেন এরা রাখে। আমার কাজ হচ্ছে তাদেরকে সাহস দেওয়া, আমি তো আর সব কাজ করব না, কিন্তু তারা যদি দেখে যে আইনের একটা ব্যত্যয় ঘটছে বা কেউ অবৈধ কিছু করছে, তারা নিজেরাই যেন ব্যবস্থা নিতে পারে। এটা কিন্তু আমি বলবো প্রায় মানে নষ্ট হয়ে গেছে, সেই বিশ্বাসটা তাদের নাই। এখন বন বিভাগের কেউ হয়তো মনে করবে আমি যদি কিছু করতে যাই পরে আর একটা ফোন কল আসবে বা কেউ টেলিফোন করবে বা আমাকে বদলি করে দিবে, এই ভয়টা যেন তাদের না থাকে। আমার কাজ হচ্ছে কিন্তু সেটা, মানে তাদের এম্পাওয়ারমেন্টটা করে দেওয়া, তারা যেন নিজেরা সিদ্ধান্ত নিতে পারে। আমার কেন বলতে হবে যে এই জায়গায় আপনারা যান, এই ব্যবস্থা নেন? আইনে তো তাদের সব ক্ষমতা দেওয়া আছে। তবে সেটা আমি বুঝি, কেননা ধরেন অনেক দিন ধরে হয়তো একটা সংস্কৃতি চলে আসছে যে কোনো কিছু নিতে হলে মন্ত্রী সাহেব কী ভাবছেন বা ওনার এই বিষয়ে কোনো মতামত আছে কিনা সেটা করা উচিত। তারা অ্যাকশন নেবে, এবং আমি বলছি তোমরা অ্যাকশন নেবে, নেওয়ার পরে যদি তোমরা কোনো ধরনের বাধার সম্মুখীন হও তখন তারা আমার সাপোর্টটা পুরোপুরি পাবে। এটাই হচ্ছে কিন্তু এখন আমাদের মানে নতুনভাবে এগুলিকে পরিচালনা করা। মন্ত্রী কি সারা বাংলাদেশ তো মন্ত্রী আর নিয়ন্ত্রণ করবে না, তাই না? আমাদের বিভিন্ন জায়গায় ফরেস্টের অফিস আছে, পরিবেশ অধিদপ্তর। সো আমরা এগুলিকে যখন বলি যে এগুলোর স্ট্রেংথেনিং, আমরা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে তারা যেন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে, এবং তাদের পক্ষে যে আইনগুলো আছে, তাদের যে ক্ষমতা দেওয়া আছে নানান বিধিতে, সেগুলো যেন তারা সর্বোচ্চভাবে কোনো ধরনের ভয় ছাড়া। আমরা যখন শপথ নেই, আমরা এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে আমরা কি বলি, আমরা আগের বশবর্তী না হয়ে আমরা তো তাদের ক্ষেত্রে একই। কিন্তু স্যার ভাই এখানে আরেকটা বড় প্রশ্ন রয়ে যায়, সেটি হচ্ছে যে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং বন বিভাগের কর্মকর্তা যারা রয়েছেন, তাদের দুর্নীতিকে আমি বলতে পারি নির্মূল করা যাবে না বলে আমি মনে করি না। এই জন্য আমি প্রশ্নটি কীভাবে করতে চাই, সহনীয় পর্যায়ে আনার ব্যাপারে আপনার কোনো উদ্যোগ আছে কিনা? সবাই যদি আপনি একটা মানে কেপিআই করে দেন তার মূল দায়িত্বগুলো কী, এবং সেটা যদি আপনি একেবারে নিরপেক্ষভাবে অবজেক্টিভলি দেখেন, যোগ্যতা অনুযায়ী তারা আগাবে, তাদের প্রমোশন হবে, তাদের মানে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, এবং সেখানে কোনো ধরনের ফেভারিটিজম হবে না। মানে এটা দুঃখজনক, তবে অতীতে কিছু কিছু ঘটনা ঘটেছে। মানে অনেকে হয়তো যার কোনো যোগ্যতা নাই তাকে এক জায়গায় দেওয়া হলো, কেন দেওয়া হলো? কেননা সেটা হয়তো মানে আকর্ষণীয় কী অর্থে, যে সেখানে হয়তো অনেক শিল্প প্রতিষ্ঠান আছে, সেখানে হয়তো অনেক এনফোর্সমেন্টের বিষয় আছে,
অনেক ইন্সপেক্টররা সেখানে যায়, মানে তো বাংলাদেশে তো আসলে এইভাবেই তো দুর্নীতির একটা ক্ষেত্র তৈরি হয়। সুতরাং আমরা সকল ক্ষেত্রে যদি স্বচ্ছতা রাখি এবং এখানে যদি কোনো ধরনের ফেভারিটিজম না হয়, তাহলে আমাদের সেটা সম্ভব। আমরা দেখেন সকল ক্ষেত্রে, এমনকি আমাদের যে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, সেটাও কিন্তু আমরা ঠিকভাবে আমরা ম্যানেজ করতে পারিনি। আপনি হয়তো না, যে অবশ্যই আমি কথাটাতে আমি এটা এটা যাচ্ছিলেন। নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই, কারণ এটির অভিজ্ঞতা কোনোভাবেই সুখকর নয় আমাদের জন্য, এবং বিশেষ করে আমাদের তো তহবিল পাওয়া কমেছে। সেই ক্ষেত্রে মানে আন্তর্জাতিক ফান্ড থেকে আমরা কিভাবে পেতে পারি সেটা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? এই মুহূর্তে গত কয়েক বছর ধরে বিশেষ করে মানে বাংলাদেশে আলোচিত বিষয় হলো জলবায়ু তহবিলের টাকা ৯/৬। হ্যাঁ, এটি তো অভিযুক্ত আছেই, এবং বিভিন্ন সময় এ নিয়ে মানে সংবাদও প্রচারিত হয়েছে, তথ্যবহুল সংবাদ প্রচারিত হচ্ছে। সম্প্রতি আমরা দেখলাম যে জলবায়ু তহবিলের টাকা দিয়ে সড়কে বাতি লাগানো হচ্ছে বা হয়েছে। হ্যাঁ, বাস কেনা হচ্ছে, বাস ব্যবহার করা হচ্ছে না। মানে যে মানে আমরা আসলে বলছি টেকসই উন্নয়নের পিছনে সবচেয়ে বড় হচ্ছে পরিবেশ, জলবায়ুর কথা বলছি, কিন্তু সেই তহবিলের টাকা আমরা ৯/৬ করছি। তাহলে তো হিসাবটি আসলে মিলছে না। এই যে এটার ব্যাপারে আপনি মানে অবগত কিনা, বা এই ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা বা উদ্যোগ না, নিয়েছেন? অবগত, এবং আমি যখন স্থায়ী কমিটির সভাপতি ছিলাম এই বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলেছি। তো আমরা প্রথম যেই কাজটি করেছি, আমাদের একটা সভা হয়েছে এখন পর্যন্ত, মানে আমি দায়িত্ব নেওয়ার পর, এবং সেখানে আমরা একটা নীতিমালা আমরা চূড়ান্ত করেছি। আগে যেটা ছিল যে একটা খসড়া নীতিমালা ছিল, যেহেতু সেটা খসড়া ছিল, মানে যারা যেভাবে ওনাদের স্থানীয় প্রকল্পগুলো নিয়ে এসছেন, যেটার সাথে জলবায়ু পরিবর্তনের কোনো সম্পর্ক নাই, এখন একভাবে যদি আপনি এটাকে লিঙ্ক করতে চান, আমাদের এমিশন কত সারা বিশ্বের তো 0.5% না। তো আমি সোলার দিয়ে আমি এখানে কি করব? সো সোলারের সাথে তো আসলে এটা যায় না। আরেকটা যেটা হচ্ছে নর্দমা, বা রাস্তা নির্মাণ, বা সাফারি পার্ক, মানে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট যেটা আছে, এটা তহবিলটা মূলত যারা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন, বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষ। তাদের জন্য, চর এলাকা, উপকূলীয় এলাকা, তাদের জন্য আসলে মানে আমি মনে করি এটা সঠিকভাবে এই তহবিলটা আমরা ব্যবহার করি নাই। তবে এখন আমরা যেটা করছি যে আমাদের একটা নীতিমালা আমরা চূড়ান্ত করেছি, যেখানে আমরা যেই বিষয়গুলিকে আমরা গুরুত্ব দেবো, একটা হচ্ছে গবেষণা, কারণ আমাদের এখানে গবেষণার কিন্তু অনেক কিছু আছে। আমার তো এমন না যে হাজার হাজার কোটি টাকা আছে, তো আমরা যদি গবেষণার কাজটা করতে পারি। তারপরে হচ্ছে যারা আপনার স্থানচ্যুত হচ্ছে, যাদেরকে আমরা বলি ক্লাইমেট রেফিউজি, ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট, তাদের জন্য আমরা মানে কি করতে পারি। তারপরে লবণাক্ততা, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সমস্যা। তো এই বিষয়গুলোর উপরে এখন আমরা গুরুত্ব দিব। আরেকটা যেটা আমরা করেছি, যেন এখানে স্বচ্ছতা থাকে, যে আমরা একটা মেট্রিক্স করেছি যে আপনি কত নম্বর পাচ্ছেন, এবং 100-র মধ্যে 80 নম্বরের নিচে যে প্রকল্পগুলো মানে যেখানে দেওয়া হবে, 80 নম্বর নিচে যদি পায়, তাহলে এটা মানে প্রাকযোগ্যতা এতে থাকবে না। সুতরাং আমরা খুব রিজিড, খুব কঠিন, খুব শক্ত একটা নীতিমালা আমরা করেছি, এবং তার বাইরে আমরা কোনো কিছুই বিবেচনা আমরা করব না। সুতরাং আশা করছি যে এখন এই তহবিলটা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। আরেকটা বিষয় বলে রাখি, কারণ এটা নিয়ে অনেকে অনেক সময় প্রশ্ন করেন, যে আমরা পদ্মা ব্যাংকে আমাদের আপনার বড় ধরনের একটা তহবিল সেখানে জমা ছিল, তো এবং সেটা নিয়ে আমাদের বেশ কিছু সমস্যা হচ্ছিল। সেই তহবিলটা কেন, মানে এত তহবিল আমরা একটা ব্যাংকে দিলাম, মানে সেটা নিয়েও আমার অনেক প্রশ্ন আছে। যাই হোক, এখন যেহেতু পদ্মা ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে মার্জ করছে, সুতরাং সেটা এখন আমাদের জন্য নিরাপদ, কারণ সেখানে আমাদের প্রায় 900 কোটি টাকার একটা ইনভলভমেন্ট আছে। তো একটা হচ্ছে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদটা সুরক্ষা করা, আমানতটা যেন আমাদের মানে নিয়ন্ত্রণে থাকে এবং নিশ্চিতভাবে আমরা রাখতে পারি। আরেকটা হচ্ছে এটা সঠিক ব্যবহার, এবং আশা করছি এখন আমরা যেভাবে কাজগুলি করছি, এবং নতুন যে কমিটি আছে, সকল মাননীয় মন্ত্রী যারা উপস্থিত ছিলেন প্রথম মিটিংয়ে, তারা সবাই কিন্তু এই বিষয়ে একমত। সুতরাং আশা করছি এখন থেকে আমরা সঠিক পথে এগোতে পারবো। আন্তর্জাতিক এই তহবিল থেকে আমাদের মানে ফান্ড পাওয়াটা অনেকটা কমে যাচ্ছে, এর ব্যাপারে আপনি মনোযোগ দেবেন কিনা, বা এই ব্যাপারে ভাবছেন কিনা? অবশ্যই, এবং আমরা একটা যেটা কাজ করছি, আনুষ্ঠানিক ঘোষণা হয়তো আমাদের এই মাসের শেষের দিকে আসবে, সেটা হচ্ছে আমাদের যারা উন্নয়ন সহযোগী আছে বা যারা আমাদের অর্থায়নে সহযোগিতা করে, আমি সবাইকে একটা প্ল্যাটফর্ম, একটা মঞ্চে নিয়ে আসছি। এটার নাম হয়তো হবে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক। তো অর্থাৎ জলবায়ু পরিবর্তন নিয়ে কোনো উন্নয়ন সংস্থা যদি আমাদেরকে কোনো সহযোগিতা করতে চায়, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আসবে, এবং সেই প্ল্যাটফর্মে সরকার যে প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিচ্ছে
সেগুলিকেই কিন্তু আমরা বিবেচনা করব। অর্থাৎ আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আগামীতে আমাদের জলবায়ু সংক্রান্ত যে প্রকল্পগুলো হবে সেগুলো হবে বাংলাদেশের প্রকল্প। আমরা অনেক সময় শুনি এটা এডিবির প্রকল্প, এটা বিশ্ব ব্যাংকের প্রকল্প, এটা ইউএনডিপির প্রকল্প। আমরা সেটা শুনতে চাই না। প্রকল্পগুলো হবে বাংলাদেশের, মালিকানা থাকবে বাংলাদেশের, বাংলাদেশেই নির্ধারণ করবে কোন প্রকল্পে আমরা বিনিয়োগ করব এবং তারা আমাদের উন্নয়ন সহযোগী হিসাবে সেখানে পার্টনার হিসাবে তারা থাকবে। এবং এটা যদি হয়, এখন যেটা হচ্ছে যে অনেকেই অনেক ধরনের মানে প্রকল্প নিয়ে আসছে, এগুলোর মধ্যে কিন্তু সমন্বয় নাই। এখানে আপনার ডুপ্লিকেশন হচ্ছে, এখানে যে সম্পদের যে সর্বোচ্চ ব্যবহার, ওভারল্যাপিং, ফ্র্যাগমেন্টেশন, এটা হচ্ছে। আমরা সবাইকে এক জায়গায় নিয়ে আসবো। আমাদের বর্তমান চাহিদা হচ্ছে এখন থেকে 2050 সাল, প্রতি বছর আমাদের $9 বিলিয়ন প্রয়োজন শুধু অ্যাডাপ্টেশনের জন্য। 9 বিলিয়ন, মিলিয়ন না বিলিয়ন। এটা মানে 1 লক্ষের উপরে, হাজার কোটি টাকা সেখানে সরকার দিচ্ছে। এবং এটা কিন্তু অনেক বড় একটা কন্ট্রিবিউশন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা দিচ্ছেন, প্রায় 37,000 কোটি টাকা প্রতি বছর 25টি লাইন মিনিস্ট্রির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের জন্য দেওয়া হচ্ছে। এটা পানি সম্পদ আছে, স্থানীয় সরকার আছে, কৃষি আছে, খাদ্য আছে। তো এটা একটা। তো এখন এখানে যে ঘাটতিটা আছে, মানে প্রতি বছর আমাদের ঘাটতি হচ্ছে $5 বিলিয়ন উপর। আমার টার্গেট হচ্ছে যে আগামী 5 বছর আমরা প্রতি বছর যদি 3 বিলিয়ন করে আনতে পারি, তাহলে আগামী 5 বছর আমরা $15 বিলিয়ন একটা তহবিল জলবায়ুর জন্য আমরা নিশ্চিত করতে পারবো। তারপরেও ঘাটতি থাকবে। আর যেভাবে আপনার তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে তাপমাত্রা বৃদ্ধি মানে আমরা যদি মানে উষ্ণায়নের দিকে তাকাই, 1.5 ডিগ্রি সেলসিয়াসের উপরে হবে না। তবে বাস্তবে কিন্তু এটা 2.6 বা 2.7-এ চলে যাবে। সুতরাং এখন আমরা যে পরিমাণ তহবিলের কথা বলছি, তার চেয়ে আমাদের আরও অনেক বেশি প্রয়োজন হবে। যেই কারণে আমরা বলি যে আমাদের আসলে জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জটা, এটা হচ্ছে আমাদের একটা অস্তিত্বের চ্যালেঞ্জ। কারণ এটা আমাদের অর্থনীতির প্রতিটা সেক্টরে এটার একটা ইম্প্যাক্ট তৈরি হবে। সুতরাং এখানে আমাদের একটা হচ্ছে মানে সম্পদটা নিয়ে আসা বা অর্থায়নের ব্যবস্থা করা, আর তার চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যতটুকু সম্পদ আমাদের আছে সেটা যেন সঠিকভাবে, স্বচ্ছভাবে আমরা ব্যয় করতে পারি এবং যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের জন্যই যেন এই সম্পদটা ব্যবহৃত হয়। ঢাকার চারপাশে নদী, বিশেষ করে আমরা তো বলি যে বিদেশে গেলেই টেমস নদীর পাড়ে ছবি তুলি, হাডসন নদীর পাড়ে ছবি তুলি, কোরিয়াতে হান নদী আছে। হ্যাঁ, হান নদীর তীরে ছবি তুলি। আমাদের বুড়িগঙ্গার তীরে আমরা আর কবে ছবি তুলতে পারবো? দেখেন, মানে এখানে বললে তো আপনি অতীতের কথা বলছিলেন, আসলে আমাদের অনেক ভুল হয়ে গেছে এবং আমি আগেই ভুলটা স্বীকার করি। একটা হচ্ছে, দেখেন একটা উদাহরণ দেই, আমাদের যে হাজারীবাগে যে চামড়া শিল্পটা ছিল, ট্যানারিটা ছিল, সেটা আমরা যেহেতু এটা দূষণ করছে, বুড়িগঙ্গা প্রায় মৃত করে ফেললো, এটাকে আমরা স্থানান্তর করলাম। স্থানান্তর করে এটাকে নিয়ে গেলাম আমরা হেমায়তপুর সাভারে। এখন সেটা কিন্তু ওই জায়গায়, কারণ আমরা এখান থেকে কোনো শিক্ষা নেই, সেখানে যেই মানে বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়গুলো থাকা দরকার ছিল সেগুলো নাই। আপনার কঠিন বর্জ্যের কোনো ধরনের সেখানে ব্যবস্থা নেই এবং একটা ট্যানারি আমি ওখানে নিয়ে গেলাম। এখন আমরা তো ওখানে ধলেশ্বর নদী, সেটাও এখন প্রায় মৃত হয়ে যাচ্ছে। তো এটা তো আমরা নিজেরাই করছি। এটা তো এমন না যে প্রাকৃতিক কারণে এগুলো নষ্ট হচ্ছে। এবং এখানে আপনি দেখবেন, যদি আমি আপনার অক্সিজেনের বিষয়টা দেখি যে কি পরিমাণ ডিজলভ অক্সিজেন আছে, মাছ তো দূরের কথা, এখানে জীবাণুও বাঁচবে না, ব্যাকটেরিয়াও এখানে বাঁচবে না, এই পরিমাণ দূষণ হচ্ছে। আমার নির্বাচনী এলাকায়ও মানে আপনার বালুতুরাগে যে শাখাগুলো আছে, পানিগুলো পচে কালো হয়ে গেছে। আপনি যদি সেখানে আপনার হাতটা পানিতে দেন, আপনার কিন্তু সেখানে স্কিন ডিজিজ হয়ে যাবে। একই কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান রহমান সাহেব বলছিলেন, ওনার এলাকাতেও এটা হচ্ছে। তো এটা হতে হবে এবং সেই জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, কঠিন ব্যবস্থা নিতে হবে। আপনার এই শিল্প প্রতিষ্ঠানগুলো, আপনার তাদের তো ইটিপি আছে, যখন তারা সংবাদ পায় যে কোনো পরিদর্শক যাচ্ছে, তখন তারা ইটিপিটা চালায়। তো এখন সেটার জন্য আমরা ব্যবস্থা করছি। আমরা এখন আবার সেই প্রযুক্তিতে ফিরে যাচ্ছি। 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা ইটিপি চললো সেটা আমরা সেন্ট্রালি ট্র্যাক করে আমাদের এখানে নিয়ে আসবো। কারণ আপনি যেটা বলছেন, এই শিল্পগুলো দূষণ করে বলেই তো ইটিপির বিষয়টা এসছে। আপনার ডাইংয়ের জন্য আপনার ইটিপি লাগছে, কারণ আপনার ডাইংয়ে তো কেমিক্যাল ব্যবহার করবেন, সেই কেমিক্যালটা যেন নদীতে না যায়, সেটার জন্যই তো আপনার ইটিপি আছে, কিন্তু কেউ ব্যবহার করছে না।
এবং সেটার জন্য তো আমি মনে করি মানে যদি ইটিপি ব্যবহার না করে তাহলে ওই শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত। আমি জানি যখন এই কথাটা বলবো তখন বলবে যে এতজন বেকার হয়ে যাচ্ছে, আমাদের রপ্তানি কমে যাচ্ছে। তো এই জায়গাতে পরিবেশকে সেই অগ্রাধিকারটা দিতে হবে, জনস্বাস্থ্য, পরিবেশ, আমাদের ভবিষ্যৎ। কারণ আমি যদি এটাকে এখন মিলিয়ে ফেলি, বলবো আচ্ছা ঠিক আছে, এখানে একটা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় 500 লোক বেকার হচ্ছে, সেটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এখানে 50,000 মানুষের যে জনস্বাস্থ্য, এটা যে ক্ষতি হচ্ছে, এটা আমি বিবেচনায় নিব না। তাহলে আমাদের দেশের আইন পরিবর্তন করে ফেলা উচিত। তাহলে তো আপনি এই আইন রেখে আবার ওই অবস্থান আপনি নিতে পারেন না। আমরা একটু সুন্দরবনের দিকে যাই, আমাদের গর্ব, বিশ্ব ঐতিহ্য, এবং আমরা বলি যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক ঢাল সুন্দরবন, সিডর আইলার সেটা মানে প্রমাণিত। বারবার যখনই আপনার প্রাকৃতিক দুর্যোগ আসছে তখনই আপনার দেখা গেছে যে সুন্দরবন ঢাল হিসাবে ব্যবহার হয়েছে, এবং সেই ঢাল হিসেবে ব্যবহার হচ্ছে যেমন প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি মানুষের দ্বারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবন। সুন্দরবনকে বাঁচাতে আপনি বিশেষ কোনো চিন্তা ভাবনা পরিকল্পনা আছে? দেখেন, আমি যেটা বলি যে সুন্দরবনের দিকে যদি আপনি তাকান, সুন্দরবন বাংলাদেশের অন্যান্য বনের চেয়ে ভালো অবস্থায় আছে। আমি মনে করি সুন্দরবন যেহেতু কিছুটা প্রোটেক্টেড, হ্যাঁ এখানে লবণাক্ততা একটা সমস্যা, আপনার ওইটার কারণে জীববৈচিত্র্য আপনার হুমকির শিকারে হচ্ছে। তবে বনের আয়তন যদি আমি দেখি, সুন্দরবনে কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। এবং এই বছর আমরা বাঘের যে নতুন যে সেন্সাসটা আমরা রিলিজ করব, আমি আশাবাদী যে সেখানে গতবার যে সেন্সাসটা হয়েছিল 114টা বাঘ ছিল, এবার হয়তো সেটা আরও বাড়বে। তবে বাংলাদেশের অন্যান্য যেটা আছে, আমরা সবাই সুন্দরবনের কথা বলি, সবচেয়ে বড় সংকটে হচ্ছে আমাদের সাঙ্গু রেইন ফরেস্ট যেটা, এবং অন্যান্য যে বন আছে। আপনি দেখেন আমাদের শালবন যেগুলো ছিল সেগুলো তো কোনোখানেই নেই। সুন্দরবন একটা তো হচ্ছে জীববৈচিত্র্য, রয়্যাল বেঙ্গল টাইগার, আপনি যেটা বলছেন ঢাল হিসাবে এটা বারবার কাজ করছে। এখানে প্রায় আপনার 3.5 মিলিয়ন পিপল এখান থেকে তাদের লাইভলিহুড, তাদের জীবিকা এখান থেকে অর্জন করছে, সেগুলো শখে আছে। আরেকটা হচ্ছে এটা যে একটা কার্বনের যে মজুদ আছে সুন্দরবনে, সেটা কিন্তু একটা বিশাল সম্পদ বাংলাদেশের জন্য। কারণ এই বনগুলো বিশেষ করে ম্যানগ্রোভ, এরা কিন্তু কার্বন শোষণ করে। সো আমি যদি আমার মানে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের একটা ম্যাপিং করি, সুন্দরবন কিন্তু সেখানে 1 নম্বর থাকবে কার্বন সিকোয়েন্সিংয়ের জন্য। অবশ্যই এটা একটা রামসার সাইট, ইউনেস্কো সাইট, এটা তো সবসময় ফোকাসে থাকে। কিন্তু তার পাশাপাশি অন্যান্য যে বনগুলো, যেগুলো নিয়ে আমরা ওইভাবে হয়তো কথা বলি না, আমি যেমন সাঙ্গুর কথা বললাম, বা পার্বত্য চট্টগ্রামে যে বনগুলো আমরা হারাচ্ছি, কেননা আমাদের যে বন উজাড়ের রেট, ডিফরেস্টেশন রেট, সেটা কিন্তু পৃথিবীর একেবারে উচ্চ পর্যায়ে যেই দেশগুলো আছে সেটার মধ্যে আছে। সুতরাং সুন্দরবন তো অবশ্যই, তবে বনকে রক্ষা করতে হবে। এবং বন যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে কিন্তু বন্যপ্রাণীর আলোচনাটাও আর আসে না। প্রাণীগুলো তো আছে বনকে কেন্দ্র করে, জীববৈচিত্র্য আছে বনকে কেন্দ্র করে। এটা শুধু একটা গাছ না। অনেকেই বলে যে হ্যাঁ আমি এই জায়গায় 50,000 গাছ কাটবো, অন্য জায়গায় 5 লক্ষ গাছ লাগিয়ে দিব, সেটা কিন্তু একই হলো না। কারণ আপনি যখন গাছটা কাটছেন, সেখানে কিন্তু আপনি জীববৈচিত্র্য ধ্বংস করছেন। এটা তো আপনার রাতারাতি আপনি আর তৈরি করতে পারবেন না। এবং এগুলি হচ্ছে আমাদের মানে চ্যালেঞ্জ, সরকারি সংস্থাগুলোকে এগুলো বোঝানো। তবে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু একটা কঠিন নির্দেশনা আছে যে উন্নয়নের জন্য বনের কোনো জমি নেওয়া যাবে না, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এবং এটাকে কাজে লাগিয়ে আমাদের শুধু বন, আমি বলবো বন সংরক্ষণ না, আমাদের চিন্তা হচ্ছে বন সম্প্রসারণ। আমরা কিন্তু শুধু যেটা আছে ওটাকে ধরে রাখতে চাই না। আমরা যদি আমাদের ফরেস্ট কাভার, ট্রি কাভার বাড়াতে চাই, সেই চেষ্টাগুলো আমরা করব। সবাই আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমি একটা কথা বলি, আজকে যদিও আপনি ক্রিকেটের প্রসঙ্গ নিয়ে আসেন নাই, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগোর দিকে যদি আপনি তাকান, যেটা আমি উন্মোচন করেছিলাম আমাদের প্রথম টেস্ট ম্যাচ ইন্ডিয়ার আগে, সেখানে দেখবেন একটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আরেকটা হচ্ছে আমাদের সাভারে যে স্মৃতিসৌধ আছে তার একটা আউটলাইন। এবং সেখানে আমার চিন্তাটা ছিল যে স্মৃতিসৌধ এটা হচ্ছে আমাদের অতীত, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, এটার উপর ভর করে আমাদের স্বাধীনতা, ত্যাগ, তিতিক্ষা সব কিছু, সেটা হচ্ছে স্মৃতিসৌধ। আর বাঘটাকে আমি নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে বাঘ যদি বাঁচে বাংলাদেশ বাঁচবে, অর্থাৎ বাঘের সংরক্ষণের বিষয়টা। তো একইভাবে আমরা পরিবেশ, বন, জীববৈচিত্র্য এগুলোকে আলাদা কোনো বিষয় না, আমরাও কিন্তু জীববৈচিত্র্যের একটা অংশ, আমরাও প্রকৃতির একটা অংশ। তো আমরা যদি নিজেদের বাঁচাতে চাই,
তাহলে এটা সুরক্ষা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। সাবির ভাই, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আশা হারাতে চাই না, আমরা আশা করতে চাই, আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই যে আপনি যে অভিযোগগুলো করেছিলেন সেই অভিযোগগুলো এখন বাস্তবায়নের দায়িত্ব আপনার। নিশ্চয়ই এই 5 বছরে আপনি সব না হলেও অধিকাংশ অভিযোগ বাস্তবায়িত করবেন, সমাধান করবেন, সেই প্রত্যাশা রেখে আপনাকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মুখোমুখি থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে, চ্যালেঞ্জ আছে সম্ভাবনা, নিশ্চয়ই সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্ভাবনাকে বাস্তবায়ন করবেন সেই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।